বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান, শবনম বুবলী এবং অপু বিশ্বাসকে ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনা। সম্প্রতি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় হাসপাতালের সাদা বিছানায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বুবলী। মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে ফুটে উঠেছে মাতৃত্বের গভীর প্রশান্তি। তার পাশেই নবজাতক একটি কন্যা সন্তানকে বুকে আগলে বসে আছেন শাকিব খান। সেই মুহূর্তে তার চোখে মুখে স্পষ্ট গর্ব, ভালোবাসা এবং নতুন জীবনের অদ্ভুত এক আনন্দ। এই একটি ছবি যেন মুহূর্তের মধ্যে তৈরি করেছে হাজারো প্রশ্ন, কৌতূহল আর জল্পনা কল্পনা। ভক্তদের অনেকেই বলছেন, এটি কি সত্যিই তাদের নতুন জীবনের সূচনা, নাকি এটি শুধুই কোনো শুটিংয়ের দৃশ্য? কিন্তু ঘটনাটি আরও জটিল হয়ে ওঠে যখন লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করেন শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন এই কন্যা সন্তানের পরিচয় নিয়ে। লাইভে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, আমি এটা বিশ্বাসই করতে পারছি না, এই সন্তানের বাবা সত্যিই কি শাকিব খান? এখানেই থেমে থাকেননি অপু বিশ্বাস। তিনি আরও অভিযোগ করেন তার সংসার ভাঙার পেছনে বড় ভূমিকা রয়েছে বুবলীর। তার ভাষ্যমতে একসময় শাকিব ও অপুর সংসার ছিল দেশের অন্যতম সুখী পরিবার। তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে ভালোই কাটছিল দিনগুলো। কিন্তু বুবলীর আগমনের পর থেকেই নাকি সেই সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে। অপু দাবি করেন, ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে, ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং শেষ পর্যন্ত ভেঙে যায় সেই সংসার। লাইভের এক পর্যায়ে অপু বিশ্বাসকে আবেগ ধরে রাখতে দেখা যায়নি। কাঁদতে কাঁদতে তিনি স্বীকার করেন, আমি এখনও সাকিবকে মিস করি, কারণ সে আমাকে অনেক ভালোবাসত। এই বক্তব্য যেন নতুন করে নাড়া দিয়েছে ভক্তদের মনেও। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, পুরনো সম্পর্ক কি সত্যিই পুরোপুরি শেষ, নাকি এখনও কোথাও না কোথাও রয়ে গেছে আবেগের টান? অন্যদিকে এই পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি শাকিব খান বা বুবলী। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এখন দেখার বলতে গেলে শাকিব খানের নামটাই আসে, তো সে তার বেটারমেন্টটা জানে যে কোথায় আমাকে কোথায় ইনভলভ হতে হবে, কখন কোন সময়। তা আমি তার ব্যতিক্রম নই। ডায়েরি লেখার এই সুন্দর অভ্যাসটা আসলে ছোটবেলাতেও ছিল, আর যেটা হয়, হ্যাঁ, এখনো লেখা বলিব, সত্য বলিব। ঠিক আছে, ডান। আচ্ছা, ছোট ছোট করে প্রশ্ন, ছোট ছোট করে উত্তর। উত্তর যদি বড় দিতে ইচ্ছা করে দিতে পারো, কোনো সমস্যা নেই। কথায় কথায় চলে এসছে অনেকবার একজনের নাম পুরো ইন্টারভিউ জুড়ে, এবং তোমার জীবন জুড়েই তার নাম আছে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার, বা আরো যদি বড় কিছু বলা হয় শাকিব খান এক নামে বলো। হ্যাঁ, তো খান সাহেবকে এখনো ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। কি হিসেবে? হিসাবটা কি না, আচ্ছা, আমার সবকিছু মিলেই তো। একজন উপবিশ্বাস হওয়ার পেছনে মানুষটা, একজন মাতৃত্বের স্বাদেই মানুষটা, আমার গার্জিয়ান, আমার সন্তানের বাবা। সব ফেলে দাও, সব হারিয়ে গেল জীবন থেকে। নতুন উপবিশ্বাস, নতুন শাকিব খান, হ্যাঁ, এগুলো হয়নি। আচ্ছা, তাহলে এখনো কি, যদি একজন ইয়াং, এখনো ইয়াং মানে আরো পিছনের দিকে যাচ্ছি, যখন আরো ছোট ছিলে, আরো কম এক বয়স বাক্যে ছিল। বলি, হ্যাঁ। একজন সুপারস্টার শাকিব খানকে আমি ভালোবাসিনি। আচ্ছা। আমি যখন ভালোবেসেছি তখন উনি শুধু শাকিব খান ছিলেন। কেন ভালোবেসেছিলে? কেন ভালোবাসলাম? কেন তা জানি না, তবে না, জানতে তো হবে। তবে এই মানুষটার ভেতরে আমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। আচ্ছা। কারণ আমার কলেজে গিয়ে এসে দাঁড়িয়ে থাকতো, হ্যাঁ, এগুলো একটু জানি। তারপরে কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকতো শাকিব খান? হ্যাঁ, আচ্ছা। আমি সানগ্লাস টাংলাস টুপি টুপি পরে? হ্যাঁ, তার একটা অ্যালোরিং আলা গাড়ি ছিল, হ্যাঁ। এটা সেও জানে। হ্যাঁ। তারপর আমাদের বগুড়া পর্যটনে একটা হোটেল আছে, আগে সেখানে বলো, উঠতেন। যখন তোমার জন্য দাঁড়িয়ে থাকতো, ওটা হ্যাঁ। যখন প্রথম দেখলে, মানে আগের থেকেই তুমি জানতে যে তোমার জন্য দাঁড়িয়ে থাকে, বা খবর পেয়েছো এরকম? হ্যাঁ, আমাকে ফোন করতো যে আমি চলে আসবো। আমি হোয়াট, কি বলে হ্যাঁ। তখন তোমাদের কি ছবি কয়টা হয়েছে? তখন মাত্র কোটি টাকার কাবিন হয়েছে। কোটি টাকার কাবিনের কাছাকাছি গেছো গিয়ে? আচ্ছা, ওকে, হ্যাঁ, যাও, তো বলো। ওই জায়গা থেকে এটা আমাকে অনেক বেশি মানে খুব স্বাভাবিক না, আমি মাত্র কলেজে উঠেছি, এটা আমার কাছে তো অন্যরকম একটা ড্রিম, তখন ওটা একটা ব্যাপার। উনি তখনও তো শাকিব খানই। উনি তখন শুধু শাকিব হ্যাঁ, খান, হ্যাঁ। তো সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর এত সুন্দর একটা ছেলে, এত বড় নায়ক, আমার জন্য এক্স্যাক্টলি কলেজ পড়ুয়া একটা মেয়ে আমি, কোমল কোমল মন। তারপর আমার জন্য সে শ্যামলী বাস, মানে শ্যামলী বাসে করে সে না, কোথায় বগুড়ার কি একটা গল্প বলছিল, বগুড়ার কোন রিসোর্ট বা কি জানি? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের পর্যটন যে রিসোর্টটা ছিল, সেখানে সে উঠতেন বেশি সময়। আচ্ছা। আর হচ্ছে শ্যামলী বাসে করে বগুড়ায় তোমার সাথে দেখা করার জন্য ওই হোটেলে যেতেন? আচ্ছা। ওখানে স্টে করতেন। আচ্ছা। আর আমাকে বলতো যে তুমি জাস্ট 1 ঘন্টা পর বাইরে আসবা, আমার গাড়িটা দেখতে পারবা। এটা উনি কিভাবে বলতেন একটু বলো না শুনি।
টেলিফোনে? তাতে মিমিক্রি হয়ে যাবে। এটা দাও। তার মিমিক্রি আমার থেকে ভালো কেউ পারে না। ওইটুক শুধু শুনতে চাই। না, তখন তো আসলে এই ব্যাপারটা খুব কম ছিল। তখন ধরো ফোন দিত তো, হ্যালো বব, জাস্ট জাস্ট 1 ঘন্টা পর তুমি তোমার কলেজের বাইরে আসবে, তারপর দেখতে পারবে। ওরে রোমান্স, আরে বাপরে, রোমান্স আছে কিন্তু। আর সে তো খুব আস্তে কথা হ্যাঁ, বলতো। সে খুব আস্তে আমি কথা অনেক বলে। সময় ভাবতাম কি, হ্যালো হ্যালো কি বলছেন আপনি? শুনতে পারোনি? না, তুমি নিশ্চয়ই শুনেছিলে, আর একটু শুনতে চাচ্ছিলে। না, আমি তো ভয়ে শুনতে পারতাম না দাদা। অনেক সময় ভয়ে আমার কান বন্ধ হয়ে যেত, মানে আমি এমন করে আরেকটা কানে দিতাম। আই ডোন্ট নো এটা আমার কি একটা ব্যাপার, আমি অনেক ভয় পেলে আমার একটা কান বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর আরেকটা কি আর বলছিলে? তারপর শ্যামলী? হচ্ছে শ্যামলী বাসে করে সে চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে একবার ইন্ডিয়া গেছে। তো জাস্ট বাস থেকে নেমে তার ড্রাইভার ছিল একজন মনসুর আমাকে ফোন করেছে। ফোন করে বলতেছে, আপা আমরা না চ্যাংরাবান্ধা বর্ডার। আমি মানে তখন ভোরবেলা, মানে রাতে ইন্ডিয়াতে যাচ্ছিল কেন, বগুড়া ছেড়ে? ইন্ডিয়াতে তখন আমি তুমি ছিলাম। ছিলে। আচ্ছা, মানে বগুড়াও না, মানে যেটাকে বলে বর্ডার ক্রস করে ওই পারে চলে যাওয়া। আরে বাপরে, বর্ডার ক্রস ভালোবাসা। হ্যাঁ, বর্ডার ক্রস ভালোবাসা। তো তারপরে ধরো বলেছে পরে, আমি তো মানে চারো হাত পে লাফায় উঠেছি। আর আমার মেজো বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিত এই বিষয়টা, কারণ আমার মেজো বোনই সবকিছু জানতেন। যখন বললাম দিদি এই অবস্থা, তখন দিদি আবার দাদাকে বললো যে সাকিব থেকে, দাদাও তো 3 হাত পে লাফায় উঠছে। তখন ভোরবেলা আর কি, মানে সারা রাতের বাসে সে এসেছে এবং শুটিং এ ফাঁকি দিয়ে, পরে কিন্তু সকালে শুটিং, সমস্ত আর্টিস্ট কিন্তু ওখানে রেডি। আচ্ছা, সেই ফাঁকি দিয়ে সে কিন্তু এসেছে। হিরোইন তো এইদিকে। ওই ছবির না, তার লাইফের হিরোইনটা এখানে। হ্যাঁ। তো ওই জায়গা থেকে পরে দাদাকে বললাম, দাদা যেহেতু দিদিদের গাড়ির বিজনেস, তো দাদা সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে, একটা গাড়ি নিয়ে ড্রাইভারও রেডি থাকতো, বর্ডার অব্দি চলে গেল। আর তাদের বাসা থেকে ওই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টার মতো। জাস্ট 1.5 ঘন্টা, মানে আমার দাদা নিজেই চালাইলো, আমিও ছিলাম দাদার সাথে, মানে উড়ে গেল। উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল, অ্যাপেলো হোটেল, সেই হোটেলে দাদা আবার ফোনে বুক টুক দিয়ে রেখেছে যাতে না আসে। তো এই তো এই জন্য এটা ভালো লাগলো কেন, মানে একজন শাকিব খানও যে একজন হিউম্যান, একজন মানুষ যিনি প্রেমে পড়তে পারেন, যিনি ভালোবাসতে শুধু পারেন। তাই না, আমাদের যেদিন বিয়ে হয়েছে তার আগে ওর একটা কথা আমার এখনো কানে বাঁধে, মানে ও না অনেক সরল সোজা টাইপের মানুষ, যেটা আমার খুব ভালো লাগে। লাইক বলেছিল যে আমি বিয়ে করে ফেলি। আমি বললাম বিয়ে করে ফেলবো, কিন্তু কিভাবে, কি সম্ভব? বলে একজন হাজবেন্ড যেভাবে একটা ওয়াইফকে ভালোবাসে, আমি ঠিক একজন এই হাজবেন্ডের জায়গা থেকেই তোমাকে ভালোবেসে বিয়ে প্রেম করতে চাই। কতদিন ছিল, এবং তার মানে ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়েটা হয়েছিল? আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারিনি, কারণ আমার মায়ের এত কমিটমেন্ট, এত কিছু প্রেশার ছিল, সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত আচ্ছা, হয়ে গেছে। আমাদের দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু অনেকটা জটিল ছিল। 100%। হ্যাঁ, সেখানে তোমার কোনো প্রতিবন্ধকতা তোমার ফ্যামিলির থেকে হয়নি? 100%। আমার মা ফার্স্টে মানেননি, পরে মানতে হয়েছে, যেহেতু ওর ফ্যামিলির লোকরা অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি যারা সাকিব আছেন, ভাই মানিয়েছেন তোমার মা, মানে মাসিমাকে কিছু বলেছিলেন এরকম আসলে যে- ও এত সফট একটা মানুষ না, আমার মনে হয় যে তুমিও এটা স্কিপ করতে পারবে না। অনেকে অনেক রাগ দেখায় না, আজকে শাকিব খান এটা করছে, এই ভুলটা দেখে যে গিয়ে সে বলে, ভাইয়া এই কাজটা করেন, ওই লোককেও আমি দেখছি জি হিরো করবেন। তো আমার মাও সেম ব্যাপারটা ছিল যে অনেক কিছু করবে, বাট যখন মানে সাকিবকে দেখতেন বা কিছু করতেন, মা পাগল হয়ে যেত, ওকে কি খাওয়ানো যায়, কি করতে পারে কি। আর সে আমার, আমি শুনেছিলাম যে বগুড়ার ইতিহাসে হ্যাঁ, সবচেয়ে বড় জামাই আদরটা সাকিব খানই পেয়েছেন এখন পর্যন্ত। হ্যাঁ, এবং এটা সবচেয়ে বড় সাক্ষী ছিল চাষি আঙ্কেল, কারণ মানে ওর জন্য যে রান্না হয়েছিল, মানে আরেকটা চ্যানেলের লোকেরা অনেকে গিয়েছিলেন, তারা জাস্ট পাগল হয়ে গেছে। তো আমার মা চেয়েছে তাকে একদম সেই জামাই টানা, সেই সন্তানটার রূপে দেখতে, এবং সেও আমার মাকে, আমার দাদুকে, আমার দিদাকে অনেক ভালোবাসতেন, আমাদের পরিবারের সবাইকে। এবং আমার বোন, আমাদের এমনও হয়েছে যে রেডিসন হোটেল যে আছে, আমার যে বোনের হাজবেন্ড, তার সাথে তার খুব ভালো একটা খুনসুটি ছিল। কোথাও আমরা ঘুরতে গেলে ও আগেই রুম বুকিং করতো 2টো। তারপরে আমার মনে আছে আমরা যমুনা হচ্ছে গিয়ে আমাদের যে যমুনা ব্রিজটা আছে, ওর পাশে যে যমুনা এলেঙ্গা একটা রিসর্ট আছে, সেই রিসর্টেও আমরা বেশ ঘুরতে গিয়েছি শুটিং এর ফাঁকে ফাঁকে। এই যে এত সুন্দর সম্পর্ক, এত এত বিউটিফুল মোমেন্টস,
সেগুলো যখন হঠাৎ করে একটু হলো ব্ল্যাঙ্ক লাগে, যখন ব্ল্যাঙ্ক চোখের সামনে যখন একটু খালি পাই আমরা, তো ওই অনুভূতিটা আসলে কীরকম লাগে? এই অনুভূতিটা আসলে আমি ফিল করতে পারি। এই ওটাই যে জানতে মানুষ চাচ্ছি। যে রিউমার গুলো লেখে বা যা কিছু করে, আসলে না, তারা সেটা তো তাদের- রিউমারের জায়গায়। আমি বলছি যে এই যে এত সুন্দর সুসম্পর্ক, যেটা একটা পর্যায়ে গিয়ে আমরা জানলাম যে সম্পর্ক হয়তো এখনো একই রকমই আছে বা ভালো আছে, বাট তারপর একটা বাধা বা একটা বিপত্তির সৃষ্টি হয়েছে। এটা আসলে আমি কি বলবো, এটা আসলে আমার কাছে সামটাইম ডেস্টিনি বলে মনে হয়। আর আমি না দাদা নেগেটিভ জিনিসটাকে খুব কম গ্রহণ করি, কারণ নেগেটিভ মানে তো সবই খারাপ। পিছিয়ে যাওয়া, হ্যাঁ, ইনফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে আচ্ছা যেটা হোভার ছিল হয়ে গেছে, সেটা নিয়ে আর না বিয়ের লাইফে প্রস্তাবটা কে মানে কিভাবে উনি দিয়েছিলেন প্রথম? হ্যাঁ, তুমি তো বললে সেরকম। কিছুটা ওরকমই, কারণ আমার তোমার পক্ষ থেকে কোনো হিন্ট আসেনি? 100% নাহলে কি করে না, যেটা একটা হয়েছিল পুরুষ কি এগোয়? না যেটা হয়েছিল নিজেরটাও কি বল। না, আমাদের যেটা হয়েছিল যে আমরা সোয়ান ফায়ার সিনেমা শুটিং করছিলাম। তো ওই শুটিং এর এক ফাঁকে যে ব্রেক হয় না আমাদের, বিকেল টাইমে সবাই খেতে বসে, তো এরকম খাওয়ার সময় হয়ে গেলে না সাকিব অপু উধাও হয়ে যেত। আসলে কই যেতাম সেটা আমরাই জানতাম। তো ওই জায়গা থেকে আমার মনে আছে তখন আমি তখন মিরপুরে তো সবাই থাকতাম। জানে যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক হ্যাঁ আছে। হ্যাঁ, একটা সম্পর্ক ইন্ডাস্ট্রিতে আছে। তো জানে। সবাই জানে, আচ্ছা, বুঝতেও open পারতো। secret। কারণ আমি তো তার অর্ডার ছাড়া কোনো ড্রেসও পরতাম না, তার অর্ডার ছাড়া কোথাও তাকাতাম না। আচ্ছা। মানে সেটে এরকম করে চোখ মিললেও তো মনে হয় যে সে ইশারা দিয়েছে, তখন তাকাতে পারতাম বা আমি তাকাতাম। আমি ওই প্রায়োরিটিটা আজও মানে আজকে পর্যন্ত আমি তারটা দিয়ে ফলো এসছো। করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে যেটা হয়েছিল, আমি মিরপুরে থাকতাম, মিরপুরে যে শাহালি মাজারটা আছে শাহালি মাজার। এবং ওইদিকে যে একটা রোড আছে, ওইখানে গিয়ে তার তখন একটা হেরিয়ার গাড়ি ছিল ব্ল্যাক কালার, সেই হেরিয়ার গাড়ির মধ্যে সে আমাকে কথা দিয়েছে এবং আমরা নেক্সট শুক্রবারে বিয়ে করে ফেলবো, তুমি রাজি কিনা? আচ্ছা, আমি বলছি, হ্যাঁ আমিও সেটা রাজি। কি করে বলেছিল? মানে just আমি সেটাও একটু জানতে চাই, ও মোমেন্টগুলো আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। আসলে আমি একটু হয়ে যাচ্ছি। লাইক সে আসলো, আর আমাদের কমন একজন ভাই ছিলেন মামুন ভাই। মামুন ভাই ছিলেন তার সাথে গাড়িতে, আর আমি ন্যাচারালি মাকে বললাম, মা আমার কিছু জিনিস কিনতে হবে, আমি একটু বাজারে যাব। তো ওই কথা বলে আমিও আমার গাড়ি নিয়ে বের হলাম। বের হয়ে ঠিক আমরা ওই যে আশুলিয়া রোডটা যে আছে, ওই রোডে আমরা দাঁড়ালাম, তার গাড়ি দাঁড় করানো, আমিও গেলাম যথারীতি আমার গাড়ি থেকে নেমে তার গাড়িতে উঠলাম, আর তার গাড়ি থেকে মামুন ভাই নেমে গিয়ে আমার গাড়িতে উঠলো। তারপরে সে তো খুব সফট কথা বলে, প্রথমে বললো যে আমরা বিয়ে করতে চাই। তার সে আমিও তো করতে চাই। তাই বললাম যে তুমি যে আমাকে বিয়ে করতে চাও, তুমি তো এখন অনেক বড় নায়ক হতে যাচ্ছ, নায়কের কাজ করছো, তুমি তো আমাকে প্রপার টাইমটা দিতে পারবা না, বা আসলে বিয়ে করার জিনিসটা ঠিক হবে কি না। সে বললো যে অ্যাজ এ হাজব্যান্ড একটা ওয়াইফকে যে সম্মানটা দেয় সেটাই আমি তোমাকে দিব, এবং সেটা স্বামী হিসেবে সেই সম্মানটা আমি পালন করার চেষ্টা করব। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।